লাগাতে পারতেছো না, ঠিক আছে? বাকিটা তোমাকে বেসিক কনসেপ্টটাকে কাজে লাগে ম্যাথটাকে সলভ করে বা এটার একটা সলিউশন নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো রিয়েল লাইফ ইঞ্জিনিয়ারিং প্রবলেম যেটা তোমাদের তোমাদের অ্যাকচুয়ালি যে কারিকুলামটা তোমাদের এখন চলতেছে সেটা হচ্ছে আউটকাম বেসড এডুকেশন, ঠিক আছে? এতদিন যাবত আমরা ট্রেডিশনাল লার্নিং গুলো করছিলাম। ট্রেডিশনাল লার্নিং আর আউটকাম বেসড এডুকেশনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে হলো মানে ট্রেডিশনাল লার্নিং এ আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের দিয়ে দিছিলাম, সেগুলোর মধ্যে আমরা লিমিটেড থাকছি, ঠিক আছে? আমরা প্র্যাকটিক্যাল বা হচ্ছে হলো মানে প্রবলেম সলভিং এ মানে আগে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট গুলো খুব লিমিটেড ছিল, ঠিক আছে? হয়তো আমরা স্ট্রেস বা স্ট্রেন এই ধরনের সীমাবদ্ধতার মধ্যে ছিলাম, ঠিক আছে? একটা প্রবলেমে একটা কনসেপ্টের মধ্যে আমরা লিমিটেড ছিলাম, বাট এখন দেখা গেছে যে তোমাদের আউটকাম বেস লার্নিং এ আমরা দেখা যাচ্ছে যে একটা সিঙ্গেল একটা প্রবলেমের মধ্যে আমরা কয়েকটা কনসেপ্ট গুলোকে অ্যাপ্লাই করতে পারি। যেমন একটা সিম্পল প্রবলেমের মধ্যে তোমার এক্সিয়াল কম্প্রেসিভের কনসেপ্ট থাকতে পারে, সেখানে তোমাদের শেয়ারিং স্ট্রেসের কনসেপ্ট থাকতে পারে, সেখানে তোমাদের থার্মাল স্ট্রেসের কনসেপ্ট থাকতে পারে। সো অনেক কিছু রিকোয়ারমেন্ট একটা সিঙ্গেল প্রবলেমে থাকবে। এমনও দেখা যাচ্ছে যে আমরা 5টা বা 6টা ক্লাস করলাম, এই 5টা 6টা ক্লাসের যে কনসেপ্ট এগুলোকে কম্প্রাইজ করে আমরা একটা সিঙ্গেল প্রবলেম জেনারেট করতে পারি, ঠিক আছে? সো সেই প্রবলেমগুলো তোমাদের হয়তো ইন্ডিভিজুয়াল প্রবলেমের টাইপস এর সাথে নাও মিলতে পারে। সো তোমাদেরকে কি করতে হবে, এই কনসেপ্ট গুলোকে বারবার প্র্যাকটিস করলে তখন দেখা যাবে তোমাদের একটা সিঙ্গেল প্রবলেম বা যেই টাইপের ঘুরে বেড়াচ্ছে প্রবলেম দেওয়া হোক না কেন তোমরা সলভ করতে পারবে। আর আলটিমেটলি তোমরা রিয়েল লাইফে এই প্রবলেমগুলোর অ্যাপ্লিকেশন করতে পারবা কিনা সেই টাইপের প্রবলেমগুলা তোমাদের ফাইনাল এক্সামে দিয়ে দেওয়া হয়। তোমরা এখনো হয়তো ফাইনাল এক্সাম যেহেতু টার্ম ওয়ানে দাও নাই, সো টার্ম ওয়ানে দিলে অনেকটা আইডিয়া পাইতে পারতা। যেহেতু ফার্স্ট ইয়ারে আমরা এই প্রবলেম প্র্যাকটিসিং আমাদের খুব একটা ছিল না। ফার্স্ট ইয়ারে আমাদের ইন্ট্রোডাকশন টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেখানে আমাদের পুরোটাই থিওরিটিক্যাল ছিল, ঠিক আছে? সো আমি প্রবলেম প্র্যাকটিসিং এর দিকে এজন্যই ফোকাস করতেছি কজ হচ্ছে তোমরা কিন্তু প্রবলেমের এই যে ইরার মধ্যে তোমরা কিন্তু চলে আসছো অলরেডি, এই মেকানিক্স তারপরে সলিড মেকানিক্স। এরপর যখন তোমরা থার্ড ইয়ারে উঠবা, থার্ড ইয়ারে দেখা যাবে যে তোমাদের মানে কোশ্চেনে দেখা যাবে যে 90%ই মানে পার্সেন্টেজ থাকবে হচ্ছে প্রবলেম, 10% হয়তো কিছু থিওরিটিক্যাল টার্মিনোলজি থাকতে পারে। এটা ইদার ফর ফ্লুইড মেকানিক্স আর ইদার ফর তোমার হচ্ছে হিট ট্রান্সফার, ঠিক আছে? মেশিন ডিজাইন তো পুরো প্রবলেম বেস, মেকানিক্স অফ মেশিনারি সেখানেও প্রবলেম। সো আচ্ছা একটু ওয়েট করি, আমি একটু 2 মিনিট পর আসতেছি, একটু দাঁড়াও। সরি ফর দ্য ইন্টারাপশন। আমি হচ্ছে আচ্ছা যেখানে বলতেছিলাম আমি, সো
সেটাই আমি বলতেছি যে তোমরা প্রবলেম সলভিং এ ফোকাস করবা, ঠিক আছে? এগুলোতে কিন্তু মানে থিওরিটা ইম্পর্টেন্ট, তোমাদের হচ্ছে প্রবলেম সলভিং এর যে ফাউন্ডেশনটা সেটার জন্য কিন্তু আমাদের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লাগবে। এমন না যে তুমি বলতে পারো না যে স্যার এগুলো তাহলে কি থিওরি কি আমরা পড়বো না, খালি প্রবলেম সলভিং বা ফর্মুলা দেখবো, সেটা কিন্তু না। তোমার ফর্মুলাগুলো তুমি যদি মানে মাইন্ডে এটাকে একবারে যদি ইনস্টল করতে চাও যে হ্যাঁ আমি এটা আমার ব্রেনের মধ্যে একবারে ব্রেনের ডিস্কে আমি এটাকে ইনস্টল করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু থিওরিটিক্যাল ডিরাইভেশনটা বুঝতে হবে। থিওরিটিক্যাল ডিরাইভেশন বোঝা ছাড়া তুমি ওই ফর্মুলাটা মাথায় রাখতে পারবে না। আর যদি মনে করো যে স্যার স্ট্রেস স্ট্রেনে ফর্মুলা মুখস্থ করে আমি প্রবলেম সলভ করতেছি, তুমি কয়টা ফর্মুলা মুখস্থ করবা ফার্স্ট অফ অল? মানে এইভাবে ফর্মুলা মেমোরাইজ করে তুমি বেশি দিন হয়তো আগাইতে পারবে না। তোমার এই দৌড়টা হয়তো মনে করো সেকেন্ড ইয়ারে শেষ করতে হবে, ঠিক আছে? আহ তোমরা তো সম্ভবত দীপক কান্তি দাস স্যারের ক্লাস পাও নাই, আই হোপ পাওয়া কিনা আই ডোন্ট নো। স্যারের ফ্লুইড মেকানিক্স কোর্সে অনেকে কি করে ফর্মুলা মেমোরাইজ করার চেষ্টা করে, ঠিক আছে? তো স্যার কি করে তোমাদের প্রবলেম সলভ যখন করতে দেয়, মানে সবাই ভাবে যে স্যার ডিরাইভেশন পড়াচ্ছে, অনেক বড় বড় ডিরাইভেশন দেয়, ঠিক আছে? মানে ডিরাইভেশন করে একটা সিম্পল একটা ফর্মুলা বা একটা অনেক বড় টাইপের একটা ফর্মুলা সে ডিরাইভ করে। তো ডিরাইভ করার পর যখন প্রবলেম সলভ করে খুবই ইজি একটা প্রবলেম করায়, তো আমরা তো ভাবি যে প্রবলেম মনে আসবে এক্সামে। তো পরে দেখা যায় যে আমরা ভাবি হয় ডিরাইভেশন দিবে নাহলে প্রবলেম দিবে। এখন ফ্লুইড মেকানিক্স আমরা ধরে নিই যে মেকানিক্স যেহেতু প্রবলেমে স্যার হয়তো ফোকাস করবে, প্রবলেমটাই দিবে। সে কোশ্চেনটা এমন ভাবে করে যে এরকম কন্ডিশন দেওয়া আছে, তো এখানে এই এটার ভ্যালু কত হবে, ঠিক আছে? সাপোজ মনে করো তোমার ফ্লুইড মেকানিক্সে যে কোনো হয়তো কোনো ফোর্সের ভ্যালু অর সামথিং কোনো ডায়ামিটার বা যে কোনো কিছু একটা ভ্যালু বাই করলো বা প্রেসারে ভ্যালু বাই করতে বলছে। সো স্যার পরে লাস্টে লিখে দিবে যে ডিরাইভ দ্য ইকুয়েশন দ্যাট ইউ হ্যাভ ইউজড, ঠিক আছে? মানে লাস্টে ব্র্যাকেটে সে লিখে দিবে যে তুমি যে ইকুয়েশনটা এখানে ইউজ করছো সেই ইকুয়েশনটাকে আগে ডিরাইভ করো। সো ডিরাইভ করার পর তুমি যদি ইকুয়েশনটা ভুল ডিরাইভ করো, তুমি কিন্তু যদি এই ইকুয়েশনে ফাইনাল টার্ম জেনেও থাকো তাও লাভ নাই। তোমাকে স্যারকে দেখাইতে হবে যে স্যার এই ইকুয়েশনটা ডিরাইভ করলে এই ফর্ম আসে, এই ফর্মের মধ্যে আমি এই ভ্যালুগুলো ইনপুট করছি, দেন সলভ করলে আমার এই রেজাল্ট আসছে, ঠিক আছে? সো আলটিমেটলি ফ্লুইড মেকানিক্সে তোমাকে ডিরাইভেশনই শিখতে হবে, এবং ডিরাইভেশন গুলো মোটামুটি ভালোই, মানে 3-4 পাতা করে ডিরাইভেশন। সো একটা জায়গায় যদি তুমি ভুল করো, যে তুমি যদি বলো যে স্যার আমি ডিরাইভেশন তো ঠিক হয় না কিন্তু আমার তো প্রবলেম ঠিক আছে, ম্যাথ তো ঠিক আছে, আলটিমেটলি স্যার তোমাকে 30-এ আলটিমেটলি 0 দিয়ে দিবে। তোমরা শুনে থাকবা যে ফ্লুইড মেকানিক্সে কিন্তু মানে থিওরিতে মানে পাশ করার হার কিন্তু খুবই কম, ঠিক আছে? দেখা যায় অনেক এমনও দেখা গেছে গতবার 60%ও ফেল করছে, মানে গতবার বা 2-3 ব্যাচ আগে মানে ক্লাসে 60% স্টুডেন্ট ফেল করছে, 40% স্টুডেন্ট পাস করছে, মানে 60 জনের মধ্যে 17 জন এরকম মনে পাস করছে, বাকিরা ফেল করছে, ঠিক আছে? তো আলটিমেটলি এটা মেইন রিজন কিন্তু এটাই যে ডিরাইভেশন ভুল করে স্যার আলটিমেটলি 0 দেয় দেয়, মানে তুমি ডিরাইভেশন পারো না, তুমি ম্যাথ প্রবলেম সলভ করে আমার লাভ কি? সো ফোকাস তোমাকে সব দিকেই করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আমি আজকে এই প্রবলেমটা যেহেতু তোমরা দেখো না, আমি জাস্ট শুরু করি এই প্রবলেমটা দিয়ে। এখানে বলা আছে হচ্ছিল স্টিল রেল রোড রিলস 10 মিটার লং আর লেড উইথ এ ক্লিয়ারেন্স অফ 3 মিটার এট এ টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সো রেল রডের যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্কের মধ্যে তোমার ক্লিয়ারেন্স আছে, ঠিক আছে? স্টিল যে তোমার বার গুলো আছে সেগুলো মাঝখানে ক্লিয়ারেন্স রাখা আছে কেন? তোমার থার্মাল এক্সপানশন যদি হয় সেক্ষেত্রে আমার যাতে কোনো স্ট্রেস যাতে জেনারেট না করে, ওই ক্লিয়ারেন্সের মধ্যে যাতে এটার এক্সপানশনটা লিমিটেড থাকে। at what temperature will the rails just touch, ঠিক আছে? সো দুইটা লিংকের মধ্যে রেলের যে স্টিল যে লিংক গুলো আছে সেই লিংকের মধ্যে যদি 3 মিটার গ্যাপ থাকে বা সামথিং মিলিমিটার যদি গ্যাপ থাকে, সো কত টেম্পারেচার এটা আমাদের টাচ করবে দুইটা লিংক, and what stress would be induced in the rail at the temperature if there were no initial clearance. সো ফার্স্টে আমাকে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া আছে, আমাকে বলা আছে যে কত টেম্পারেচারে এই ক্লিয়ারেন্সটাকে ফুলফিল করবে। ফুলফিল করা মানে হচ্ছিল এটা টাচ করবে, ঠিক আছে? মানে থার্মাল এক্সপানশন যখন তোমার 3 মিটার, মানে থার্মাল এক্সপানশনের লেন্থটা তোমাকে 3 মিটার ধরে সলভ করে দেখতে হবে যে কত টেম্পারেচার আসতেছে, ঠিক আছে? আর যদি তুমি এই ক্লিয়ারেন্সটাকে না ধরো, তোমাকে ধরে নিতে হবে যে এর মধ্যে কোনো ক্লিয়ারেন্স নাই, তার মানে যেহেতু ক্লিয়ারেন্স নাই তার মানে এর মধ্যে যদি তুমি একটা সামথিং টেম্পারেচার এটার মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে এটা এক্সপানশনের কারণে এটার মধ্যে কি ধরনের স্ট্রেস জেনারেট করতেছে। সো থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্টের ভ্যালু দিয়ে দেওয়া আছে।
সরি, এটা সম্ভবত ক্লিয়ারেন্স হচ্ছে 3 মিলিমিটার, এখানে 3 মিটার লিখছে, এটা হচ্ছে 3 মিলিমিটার। ওকে, 10 মিটার লিংকে অবভিয়াসলি 3 মিটার ক্লিয়ারেন্স থাকবে না, 3 মিলিমিটার ক্লিয়ারেন্স থাকবে। সো সিম্পল, আমাদের যে ফর্মুলা থার্মাল এক্সপানশনে আলফা এল ডেল টি, এই ফর্মুলার মধ্যে আমরা থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, লেন্থ 10 মিটার এবং ইনিশিয়াল এবং ফাইনাল টেম্পারেচার, ঠিক আছে। সো আমি কিন্তু এই আমার ক্লিয়ারেন্সের এই যে থার্মাল এক্সপানশনের যে ক্লিয়ারেন্স, এই ক্লিয়ারেন্সের 3 মিলিমিটার কিন্তু আমি অলরেডি জানি, বলাই আছে যে ফাইনাল টেম্পারেচার কত হলে বা টেম্পারেচার কত ইনক্রিজ করলে, ধরো এটা তুমি এমন এনভায়রনমেন্টে ইউজ করছো সেখানকার এনভায়রনমেন্টাল টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই 15 থেকে কত ডিগ্রি পর্যন্ত এক্সপান্ড করলে সেটা 22 যদি করো, তার মানে 7 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ার জন্য এটা 3 মিলিমিটার যে গ্যাপটা, এই গ্যাপটাকে ফুলফিল করবে বা টাচ করবে, ঠিক আছে। সো দেখা যায় আমরা এই ফাইনাল টেম্পারেচারটা এখান থেকে ফাইন্ড আউট করবো, দেখা যাবে যে 40.64 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে ফাইনাল টেম্পারেচার যদি তোমার 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে এই যে থার্মাল এক্সপানশনের কারণে এই যে 3 মিলিমিটার যে গ্যাপটা ছিল, এই গ্যাপটাকে ফুলফিল করে দুইটা লিংক টাচ করে ফেলবে, ঠিক আছে। এটা হচ্ছিল একটা টার্ম গেল। আরেকটা টার্ম হচ্ছিল যদি আমাদের সেখানে যদি কোনো ক্লিয়ারেন্স না থাকে, তাহলে কি পরিমাণ স্ট্রেস জেনারেট করবে, সেটা কিন্তু আমরা যে স্ট্রেসের এবং থার্মাল যে এক্সপানশনের যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটাকে আমরা ইকুইভ্যালেন্ট করে এখান থেকে আমরা স্ট্রেসের ভ্যালুটা বের করলাম, ঠিক আছে। এই যে স্ট্রেস তোমার হচ্ছে ডিফর্মেশন ডিউ টু স্ট্রেস এন্ড ডিফর্মেশন ডিউ টু থার্মাল এক্সপানশন। সো থার্মাল এক্সপানশনের কারণে যে পরিমাণ ডিফর্ম হওয়ার কথা ছিল এবং স্ট্রেসের কারণে সেই ডিফর্মটা আমরা আটকায় দিচ্ছি, ঠিক আছে, রেজিস্টিং ফোর্সের কারণে। সো এই দুইটা ইকুয়েশনকে ইকুইভ্যালেন্ট করে আমরা এই সিগমার মানটা বের করছি। তার মানে যদি ক্লিয়ারেন্স না থাকে, তাহলে যদি দুইটা লিংকের মধ্যে যদি কোনো ক্লিয়ারেন্স না থাকে, টেম্পারেচার অ্যাপ্লাই করার পরে আমাদের স্ট্রেস কত জেনারেট হচ্ছে, 60 মেগা প্যাসকেল স্ট্রেস জেনারেট হচ্ছে। সো ইদার তোমাকে টেম্পারেচার মানে বের করতে দিতে পারে, অর স্ট্রেস কি পরিমাণ স্ট্রেস জেনারেট হয়েছে সেটা বের করতে দিতে পারে। খুবই সিম্পল প্রবলেম, আই হোপ তোমাদের বুঝতে প্রবলেম থাকার কথা না। আচ্ছা, সো আজকে আমরা নতুন যে প্রবলেমটা আজকে যে সলভ করব, প্রবলেমটা দেখতে পারতো তো, 253 নম্বর প্রবলেম। আচ্ছা, সো সিমিলার টাইপের প্রবলেম, এইরকম টাইপের প্রবলেম আমরা আগে সলভ করছি, বাট ওই প্রবলেম এবং এই প্রবলেমের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা হচ্ছে আগের প্রবলেমগুলো হয়তোবা আমাদের নর্মাল স্টিল রড বা ব্রোঞ্জ রড কেবল ছিল এবং ওয়েট ছিল, কাউন্টার ওয়েট ছিল, বাট এরকম কোনো পিন সাপোর্ট ছিল না, ঠিক আছে। এই প্রবলেম হচ্ছে তোমাদের এক্সট্রা একটা মানে কেস কনসিডার করতে হবে, এখানে একটা পিন সাপোর্ট দিয়ে দেওয়া আছে, এই পিন সাপোর্টটাকে আমাদের কনসিডারেশনে আনতে হবে। সো আগে প্রবলেম, এই প্রবলেমের টাইপস এর মধ্যে খুব বেশি ভ্যারিয়েশন নাই, সিমিলার টাইপেরই প্রবলেম। এখানে বলে দেওয়া আছে কি এ রিজিড বিম উইথ নেগলিজিবল ওয়েট ইজ পিনড এট ওয়ান এন্ড। সো এটার বিমের যে ইটসেলফ যে একটা ওয়েট আছে সেটাকে নেগলিজিবল ধরতে বলছে, আবার কিন্তু এই ডাব্লিউটাকে কিন্তু নেগলিজিবল ধরে না, ঠিক আছে। ডাব্লিউ হচ্ছিল এক্সটার্নাল লোড, এক্সটার্নাল লোড এখানে আমি করে দিচ্ছি, হ্যাং করে দিচ্ছি। বাট তুমি একটা পিন সাপোর্ট আছে, দুইটা স্টিল কেবল আছে বা স্টিল এন্ড ব্রোঞ্জ কেবল আছে সাপোর্ট করার জন্য, ভার্টিক্যাল রড আছে, এবং দ্য বিম ওয়াজ ইনিশিয়ালি হরিজন্টাল বিফোর দ্য লোড। সো লোড যখন অ্যাপ্লাই করতেছিলাম, ডাব্লিউ লোড অ্যাপ্লাই করার আগে আমার বিমটা হরিজন্টাল অবস্থায় ছিল। অ্যাপ্লাই করার পর 50 কিলো পাউন্ডস লোড অ্যাপ্লাই করার পর ফাইন্ড দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ ডাব্লিউ। কেয়ারফুল, তোমার এই ডাব্লিউর যে ভার্টিক্যাল লোডটা অ্যাপ্লাই করার পর এই মনে করো ডিফরমেশনটা হচ্ছে, ঠিক আছে। এই লোডটা অ্যাপ্লাই করার পর বোঝা যাচ্ছে যে এখানে একটা পজিটিভ ডিফরমেশন হবে, তার মানে কি হবে, এই যে বিমটা আছে এই বিমটার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, এটা আর হরিজন্টাল থাকতেছে না, ঠিক আছে, ডিফরমেশনের কারণে। এই দুইটা ইয়ের উপর স্ট্রেস জেনারেট হবে, ব্রোঞ্জ এবং স্টিল কেবলের উপর স্ট্রেস জেনারেট হবে, ডিফরমেশন হবে। সো এই তিনটা জায়গায় আমরা ডিফরমেশন দেখব, ঠিক আছে। এখন বলা হচ্ছে যে ভার্টিক্যাল মুভমেন্ট অফ ডাব্লিউ, এই ডাব্লিউটা কতটুকু নিচে ডিফর্ম করতেছে, মানে আফটার মানে চেঞ্জ করার পর
এই যে তোমার মনে করো ইনিশিয়াল যদি হরিজন্টাল বারটা এই অবস্থা ছিল, লোড অ্যাপ্লাই করার পর বারের কারেন্ট পজিশন যদি এরকম অ্যাঙ্গেলে চলে আসে, তাহলে এই যে তোমার ব্রোঞ্জ ক্যাবলের যে ডিফরমেশন, ডাব্লিউ ওয়েটের কারণে যে ডিফরমেশন এবং স্টিল ক্যাবলের স্ট্রেসের এগেনস্টে যে ফোর্সটা পড়তেছে তার কারণে যে ডিফরমেশন, এই ডিফর্মেবল লেন্থটা আমাদেরকে ইভালুয়েট করতে হবে। সো ফার্স্ট অফ অল যে কোনো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তোমাদের যে কোনো মানে একটা কি পয়েন্টস হচ্ছে মাথায় রাখবা, যে একটা প্রবলেম তুমি হয়তো বুঝতে পারতেছো না, হয়তো প্রবলেমটা তোমার কাছে খুবই কমপ্লিকেটেড মনে হচ্ছে, তুমি রেগুলার বা ট্রেডিশনাল যে টাইপের প্রবলেমগুলো সলভ করতেছো সেরকম তোমার ডায়াগ্রামটা ওরকম না, বা এই ডায়াগ্রামটা টোটালি তোমার কাছে আননোন লাগতেছে। হয়তো টাইপস এমন থাকতে পারে, পিন থাকতে পারে, কেবল থাকতে পারে, ওয়েট থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, মোমেন্ট থাকতে পারে। সো তোমাদের ফার্স্টে হচ্ছিল একটা প্রবলেম রিকগনাইজ করার মেইন থিওরিটা হচ্ছিল তোমার, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ড্র দ্য ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, একটা প্রবলেমের তোমার যে এক্সটার্নাল লোডগুলো অ্যাপ্লাই হচ্ছে সেই লোডগুলোকে তুমি ইউজ করে তুমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে তুমি এক্সটার্নাল লোড পেয়ে যাচ্ছ, সেটার মধ্যে কি পরিমাণ হরিজন্টাল লোড ইম্প্যাক্ট করতেছে, এটার মধ্যে কি পরিমাণ ভার্টিক্যাল লোড ইম্প্যাক্ট করতেছে এটা জানো তুমি। এরপরে তুমি যদি হরিজন্টাল লোড বা ভার্টিক্যাল লোড পেয়ে যাও, তুমি ফার্স্টে কাজ করবা যে কোনো একটা প্রবলেম সলভিং করতে গেলে তোমার কিছু জিনিস কমন লাগতেছে, সেটা হচ্ছিল summation of all forces along x-axis equals to 0, summation of all forces along y-axis equals to 0. সো এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে তুমি আননোন ফোর্সটাকে ইভালুয়েট করার চেষ্টা করবা। যদি ইভালুয়েট করতে না পারো তাহলে বুঝে নিবা যে এখানে আমাকে মোমেন্টের থিওরিটা অ্যাপ্লাই করতে হবে। সো মোমেন্ট তুমি কোনো ফিক্স সাপোর্টের এগেইনস্টে চালাতে পারো, বা মানে তোমার দুইটা সাইড যদি থাকে তুমি দুইটা সাইডে এগেইনস্টেই মোমেন্টের অ্যাপ্লিকেশনটা মোমেন্টের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। ফার্স্ট অফ অল তুমি চেষ্টা করবা মোমেন্টের ফর্মুলাটা তোমার কোনো একটা এন্ড যদি ফিক্স থাকে সেখানে তুমি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট নিয়ে তুমি সেখান থেকে আননোন ফোর্সের ভ্যালু যদি পেতে পারো খুব ভেরি গুড, কোনো সমস্যা নেই। আর যদি ভ্যালু যদি না পাও সেক্ষেত্রে তুমি ইকুয়েশন জেনারেট করবা। সো মোমেন্টের কারণে যদি তুমি যে মানে আননোন ফোর্সের যে ইকুয়েশন পাচ্ছ অ্যাজ ওয়েল অ্যাজ ফোর্স ব্যালেন্সের ইকুয়েশন ইউজ করে তুমি যে আননোন ফোর্সের যে ইকুয়েশন পাচ্ছ, দুইটা ইকুয়েশনকে তুমি সিমিলারলি কম্পেয়ার করলে তুমি আননোন ফোর্সটা তুমি বের করতে পারবা। সো ফার্স্ট অফ অল তোমাকে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য আননোন ফোর্স। সো এই যে এই প্রবলেমগুলো কিন্তু সলভ করতে গেলে তুমি কিন্তু কখনোই, অনেক সময় দেখা যায় যে তুমি শেষ পর্যন্ত যেতে পারতেছ না, বা তোমার টাইম লিমিটেশনের কারণে তুমি প্রবলেম টোটালি সলভ করতে পারো নাই। তার মানে এই না যে তুমি প্রবলেমটা টোটালি জিরো পাবা, তোমাকে প্রবলেমে ইনিশিয়াল যে স্টেপগুলো সেগুলোকে যদি তুমি করে রাখো, যদি আনব্যালেন্স ফোর্সে বা আননোন ফোর্সে ভ্যালুটা যদি তুমি বের করতে পারো, তাহলে দেখা যাচ্ছে যে আমরা সেক্ষেত্রে 50% বা 60% মার্কস কিন্তু ক্যারি করতে পারি। সো এটা কিন্তু খেয়াল করবা যে কখনো কোনো একটা প্রবলেম ছেড়ে আসবে না। তোমাদের যদি আনব্যালেন্স ফোর্স থাকে সেই আনব্যালেন্স ফোর্স বা আননোন ফোর্সটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে দেখবে ইনিশিয়ালি 20 বা 30% নাম্বার দিয়ে দেওয়া যায়। এরপরে তুমি মোমেন্টের ফর্মুলা ইউজ করবা, ফোর্সের ফর্মুলা ইউজ করবা, তারপরে তুমি যা যা ফর্মুলা জানো স্ট্রেসের, ডিফরমেশন, সবগুলো ফর্মুলা অ্যাপ্লাই করে প্রবলেম সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে, প্রবলেম মেমোরাইজ করার কিছু নাই, তুমি ফর্মুলা জানো, তুমি টাইপস জানো, তুমি কনসেপ্ট জানো, তুমি স্টেপ বাই স্টেপ মানে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবা। এটা তোমাকে আমি দুই একটা প্রবলেম সলভের ক্ষেত্রে বলতেছি না, এটা তুমি যখন ফাইনাল এক্সামে যখন তুমি প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু দুইটা করে প্রবলেম থাকবে। সো তিনটা 6টা কোশ্চেন যদি তোমাদের অ্যান্সার করা লাগে সেক্ষেত্রে তোমাদের ফাইনাল এক্সামে 12টা প্রবলেম সলভ করা লাগবে, এবং একটা প্রবলেমের সাইজ হয়তো মনে করো তোমাদের 15-20 মিনিট লাগবে, এরকম টাইপেরই একটা প্রবলেম দেওয়া হবে। এমন না যে 2 লাইনে সলভ করা যায় এমন কোনো প্রবলেম দেওয়া হবে। ঠিক আছে, সো 15 মিনিট বা 20 মিনিটে সলভ করা যায় এই টাইপের প্রবলেম গুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষা দেওয়া হবে। সো এই যে 12টা প্রবলেম যখন তুমি সলভ করতে যাবা, অনেক সময় দেখা যায় যে মানে প্যানিক ডিসঅর্ডার হোক বা মানে অন্য কোনো কারণে হোক, অনেকে আছে যে ক্লাসে প্রবলেম বুঝে কিন্তু ফাইনাল এক্সামে প্রবলেম করতে যেয়ে উল্টায় ফেলে, যে স্যার ফর্মুলা মেমোরাইজ করতে পারিনি বা ফর্মুলা ভুলে গেছি বা আমি অনেকগুলো কনসেপ্ট একসাথে চলে আসাতে আমি প্রবলেমটা সলভ করতে পারিনি। সো দ্যাটস ওয়াই তোমরা প্রত্যেকটা প্রবলেমের কিছু কি ফিচার থাকে। ঠিক আছে, যেমন স্ট্রেস স্ট্রেন প্রবলেমের কি ফিচার হচ্ছিল তোমার মোমেন্ট এবং ফোর্সের ইকুয়েশন এবং ফ্রি বডি ডায়াগ্রাম। সো এইভাবে যখন তুমি প্রবলেমটা স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবা, দেখা যাবে একসময় তুমি প্রবলেমের এন্ডে তুমি পৌঁছে যাবা। হোক না সেটা মানে সেটা যদি ভুলও হয়,
ইন কেস তুমি মনে করো প্রবলেমটা সলভ করতে যাও, কিছু একটা ছোটখাটো মাইনর মিস্টেক্স করে ফেলছো, আমি যদি দেখি যে হ্যাঁ তুমি টাইম লিমিটেশনের কারণে তুমি পারো নাই, এমন হতে পারে আমি তোমাকে সেখানে 90% নাম্বার দিয়ে দিচ্ছি। সো তোমাদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে যে আমি একটা প্রবলেম, আননোন একটা প্রবলেমের ফিগার দেখে আমি সেটাকে কতটুকু পর্যন্ত, মানে এটা সলিউশন না দেখে আমি এটাকে কতটুকু পর্যন্ত এটাকে প্রোগ্রেস বা প্রোপাগেট করতে পারি, সেই জিনিসটা তোমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করো। যেহেতু তোমাদের এটা লেভেল 2 এ, এখনই আমি তোমাদের বলতেছি এই কথাটা টাইম নিয়ে, কজ তোমরা যখন সামনে যাবা, ফ্লুইড মেকানিক্স যাবা, হিট ট্রান্সফারে যাবা, বা মেকানিক্স অফ মেশিনারিজ কোর্সগুলো করবা, তখন কিন্তু দেখবা যে মানে এতগুলা প্রবলেমের মানে সাগরে তোমরা মানে মানে সত্যি কথা খুব টাফ হয়ে যায় তখন সিচুয়েশন গুলা। সো সেই প্র্যাকটিসটা যদি তোমরা এখন থেকে ডেভেলপ করে ফেলো, নিজেদের ফাউন্ডেশন গুলোকে সেভাবে যদি তোমরা ফর্ম করো, তাহলে দেখবে যে আলটিমেটলি লেভেল 3 তে যে তোমরা প্রবলেমের ইগুলাকে খুব ভালোভাবে কাউন্টার করতে পারতেছো। এই জন্যই এই কথাগুলো বলা। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কিন্তু দেখো যে সিমিলারলি একইভাবে কিন্তু প্রবলেমটা সলভ করতেছি, যে মোমেন্ট অ্যাট পিন সাপোর্ট, আমরা ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, যদি আমরা এখানে হচ্ছিল অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরছে, সো অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরলে এই স্টিল কেবলে এখানে একটা টেনশন কাজ করতেছে, এই সরি ব্রোঞ্জ কেবলের টেনশন কাজ করতেছে, স্টিল কেবলের টেনশন কাজ করতেছে। সো এই ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু ডিসটেন্স ইজ কল্ড মোমেন্ট। সো এই যে ফোর্স ইনটু ডিসটেন্স যদি মোমেন্ট হয়, ফোর্স ইনটু ডিসটেন্স যদি মোমেন্ট হয়, তাহলে ফোর্স ইনটু রেডিয়াস তাহলে কি বলো তো? টর্ক স্যার। টর্ক। এই যে এটা কিন্তু মাথায় যাতে থাকে, অনেক সময় দেখা যায় ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু রেডিয়াস এক করে ফেলে, কোনটা মোমেন্ট কোনটা টর্ক এটা কিন্তু মানে প্যাচ লাগিয়ে ফেলে। সো এটা কিন্তু খেয়াল রাখবা। ওকে, ভেরি গুড। সো মোমেন্ট ইকুয়েশন সলভ করলে আমাদের দেখো এখান থেকে কিন্তু তুমি কিন্তু দুইটা আননোন ফোর্স এর ইকুয়েশন, মানে একটা ইকুয়েশন জেনারেট করছো যেখানে দুইটা আননোন ফোর্স আছে। এরপরে তুমি যেহেতু এখানে ফোর্স ব্যালেন্সের কিছু নাই, ফোর্স ব্যালেন্স করলো এখানে সিমিলার টাইপেরই একটা ইকুয়েশন আসবে, ঠিক আছে? সো এরপরে তোমার কাজটা হচ্ছে তুমি ডিফরমেশন ইকুয়েশনের দিকে যাবা। ডিফরমেশন ইকুয়েশনে গেলে তুমি যদি এটাকে পজিটিভ ডিফরমেশন ধরে নাও, যে এটার প্রিভিয়াস পজিশন এরকম ছিল, কারেন্ট পজিশন এরকম হয়েছে। সো কারেন্ট পজিশন হলে আমরা কিন্তু এই যে অ্যাঙ্গেল অফ সিমিলারিটি বা সিমিলার ট্রায়াঙ্গেলের যে আমাদের ইটা যে ইকুয়েশন যে আছে, অনুপাতের যে সূত্রটা আছে, সেই সূত্রটা আমরা যদি অ্যাপ্লাই করি, এটা কিন্তু আমরা আগে এই কনসেপ্টটা দেখছি যে স্টিলের ডিফরমেশন এই সেন্টার থেকে, ট্রায়াঙ্গেলের সেন্টার থেকে এটার যে লেন্থ টোটাল কত 12 সম্ভবত, আর ব্রোঞ্জের যে ডিফরমেশন সেটা হচ্ছিল ট্রায়াঙ্গেলের এই পিনের সাপোর্ট থেকে এই ব্রোঞ্জ কেবল এর যে ডিফরমেশনটা সেটার ডিসটেন্স যদি 3 হয়, তাহলে এখানে একটা ইকুয়েশন চলে আসে। এবং ডিফরমেশনের ইকুয়েশন যদি আমরা এটাকে আরো ডিরাইভ করি, PL/AE। সো স্টিল কেবল এবং ব্রোঞ্জ কেবলে তুমি টেনশনের ভ্যালু জানো না, তুমি লেন্থ জানো, তুমি মডুলাস অফ ইলাস্টিসিটি জানো, যে দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, কেবলগুলোর লেন্থ দেওয়া আছে, সেই ভ্যালুগুলো এখানে ইনপুট করবা। ওকে, ইনপুট করার পরে তুমি দেখতেছো, দেখো এখানে স্টিল কেবল এবং ব্রোঞ্জ কেবলের আরেকটা ইকুয়েশন চলে আসছে। সো এই ইকুয়েশনটার ভ্যালু তুমি কোথায় ইনপুট করবা? এই ইকুয়েশন ইনপুট করবা। সো একটা ইকুয়েশনের ভ্যালু যদি তুমি বসায় ফেলো, স্টিল কেবলের টেনসাইল লোডের ইকুয়েশন যদি তুমি বসায় ফেলো, তাহলে তুমি ব্রোঞ্জ কেবলের ভ্যালুটা পেয়ে যাচ্ছ। ব্রোঞ্জ কেবল সেখান থেকে তুমি স্টিল কেবলেরও ভ্যালু পেয়ে যাবে। এটা কিন্তু খুবই মানে ইজি ম্যাথমেটিক্যাল রিলেশন, ঠিক আছে? বাট আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল? আমাদের রিকোয়ারমেন্টটা ছিল অ্যাকচুয়ালি তোমার কিন্তু এই কাউন্টার টেনসাইল ফোর্স বের করা ছিল না, আমাদের রিকোয়ারমেন্টটা ছিল এই ডাব্লুর যে ভার্টিক্যাল ডিফরমেশনটা ডেল ডাব্লুটা বের করা ছিল। সো আমরা কি করব, আরেকটা রেশিও অ্যাপ্লাই করব, সেটা ছিল ডেল ডাব্লিউ এগেইনস্ট ডেল বিআর, ঠিক আছে? আমরা ইনিশিয়ালি কি করছিলাম, ফার্স্ট ট্রায়াঙ্গেল এবং থার্ড ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করছি। সো এই রেশিওটা কাজ করে আমরা ব্রোঞ্জ এবং স্টিলের টেনসাইল লোডের ভ্যালু বের করছি। বাট এখন আমরা কি করতেছি, ফার্স্ট ট্রায়াঙ্গেল এবং সেকেন্ড ট্রায়াঙ্গেলটা ইউজ করলাম। সেকেন্ড ট্রায়াঙ্গেলটা ইউজ করলে আমরা সেখান থেকে এই ইয়ের ডিফরমেশনটা পেয়ে যাচ্ছি। এই যে আগে যেহেতু আমরা ব্রোঞ্জের কেবলের ডিফরমেশনটা পেয়ে গেছি, সো এই ব্রোঞ্জ কেবলের ডিফরমেশনটা এই ভ্যালুটা এখানে ইনপুট করলে আমরা
ডাব্লুর ভার্টিক্যাল মুভমেন্টটা পেয়ে যাচ্ছে, তার মানে ডাব্লু এই পজিশনে আমাদের ভার্টিক্যাল মুভমেন্ট হবে 0.1368, তার মানে এই লেন্থটা হবে 0.1368, আর ব্রোঞ্জের হচ্ছিল 0.0513, ব্রোঞ্জের এই লেন্থ হবে 0.0513। সিমিলারলি আমরা ডেল এসটিটাও বের করতে পারবো, ঠিক আছে। আর এটা হচ্ছিল একভাবে করছে, এখানে হচ্ছিল আরেকভাবে করে দেওয়া আছে। আমরা আমরা এখানে হচ্ছিল ব্রোঞ্জ এবং স্টিল, মানে ব্রোঞ্জ এবং এই ডাব্লিউ ওয়েটের রেশিওটা কম্পেয়ার করে আমরা ভ্যালু বের করছি। এখন যদি ইদার তুমি যদি স্টিল কেবলের রেসপেক্টে যদি বের করতে চাও যে স্যার আমি স্টিল কেবলের রেসপেক্টে বের করতে চাই, কোনো সমস্যা নাই। এটা এমন না যে তোমার ফার্স্ট অ্যাঙ্গেল এবং সেকেন্ড অ্যাঙ্গেল অ্যাপ্লাই করতে হবে, তুমি কিন্তু সেকেন্ড অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলের রেশিও ইউজ করেও তুমি ডেল ডাব্লিউর ইকুয়েশনটাও জেনারেট করতে পারো, ঠিক আছে। সো এই টাইপের প্রবলেমগুলো আই হোপ তোমরা সলভ করতে পারবা। স্যার ওই ইউনিটটা একটু বুঝাবেন স্যার, কেআইপিএস, এটা তো নিউটন এর একটা ইউনিট স্যার, ওই ইউনিটটা স্যার একটু বুঝতেছি না স্যার। কেআইপিএস হচ্ছিল তোমার কিলো পাউন্ডস এর ইউনিট, ঠিক আছে, কিলো পাউন্ডস এর ইউনিট। তোমার কিন্তু তুমি একটু খেয়াল করো, তোমার কিন্তু আহ, তুমি যখন তুমি এখানে দেখতেছো আহ, এখানে কোনো এসআই ইউনিট নেই, ওকে, এখানে কিন্তু সব কোনো এসআই ইউনিট নাই, এখানে সব আছে হচ্ছিল ফিটে, তোমার হচ্ছিল পাউন্ড পার স্কোয়ার ইঞ্চে আছে, ঠিক আছে। এখানে কোনো মিটার বা তোমার কিন্তু নিউটন বা মিটার স্কোয়ার এই ধরনের ইউনিট নাই। সো ফিটের সাথে এখানে কিন্তু এই যে পিএসআই, পিএসআই কি তোমাদের পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, ঠিক আছে। এটা কিন্তু পাউন্ড পার স্কোয়ার ইঞ্চের জায়গায় তোমার হচ্ছে পিএসএফ ও থাকতে পারে, ঠিক আছে, পাউন্ড পার স্কোয়ার ফিটে থাকতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মানে 144 আমরা মাল্টিপ্লাই করে আমরা আমরা কি করি পাউন্ড পার স্কোয়ার ইঞ্চে নিয়ে আসি, ওকে। সো তার মানে এখানে তোমাদের যেহেতু পাউন্ডে আছে, সো এটা কিন্তু কিলো নিউটন না, কিন্তু এটা হচ্ছে কিলো পাউন্ডস, ঠিক আছে, 50,000 কিলো পাউন্ডস। সো 50,000 কিলো পাউন্ডসটাকে আমরা এই যে দেখো পরে কিন্তু ইউজ করছি। আচ্ছা এখানে 40,000 ও সরি সরি সরি, এখানে হচ্ছিল 50 আর এখানে আমি লিখছি হচ্ছে 40,000, আচ্ছা সরি, ও 50 লিখছি, 50 লেখার পর এটা হলো মাল্টিপ্লাই করার পর ডিভাইড করার পর এই ইকুয়েশনটা আসছে, ঠিক আছে। এটা মনে হয় আরেকটা জিরো বেশি হবে, সম্ভবত একটা জিরো কম লিখছে। আচ্ছা এটা হচ্ছে 4 লাখ হবে। তোমরা ইউনিটের সাথে মানে ইন্ট্রোডিউস হওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। পাউন্ড ইউনিট কোনটা বা ইঞ্চের ইউনিট কোনটা, মানে ইঞ্চ মিটার বা নিউটন পাউন্ড এগুলো কিন্তু এক করে ফেলো না কিন্তু, ঠিক আছে। মানে তুমি যখন ইঞ্চ নিবা, তুমি যখন ফিট নিবা, তুমি তখন পাউন্ডে রাখবে ভ্যালুগুলা, ওকে। তারপরে তুমি যখন নিউটনে নিবা তখন কিন্তু তুমি ভ্যালুগুলাকে মিটারে নিবা। সো এই জিনিসগুলো বা ইউনিট কনভার্সনের ভ্যালুগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে ভ্যালু কিন্তু তোমার নিউটনে থাকে, ঠিক আছে, কিলো নিউটনে থাকে। সেক্ষেত্রে তোমার কোনো একটা মেজারমেন্ট দেওয়া ছিল ইঞ্চে দেওয়া আছে। সো তুমি কি করবা ওই এক তুমি জানো যে 1 ইঞ্চ সমান সমান 2.53 সেন্টিমিটার, এটা কিন্তু তোমরা বেসিক্যালি জানো। সো সেখান থেকে তুমি জিনিসটাকে সেন্টিমিটারে নিয়ে আসা, সেটাকে মিটারে কনভার্ট করে তুমি নিউটন এবং মিটার একই সাইডে নিয়ে আসবে। এমন না যে তুমি একটা সাইডকে তুমি নিউটনে রেখে আরেকটা সাইডকে তুমি ফিটে রেখা তুমি প্রবলেম সলভ করবা, এরকম করলে কিন্তু তোমার কিন্তু প্রবলেমটা মানে একদম ডাইরেক্ট, যে আমরা বাংলা কথা মানে বাংলা ভাষায় পড়ছি না যে সাধু চলিত মিশ্রণ হচ্ছিল মানে দূষণীয়, সেরকম তুমি এখানে ইউনিটের মিশ্রণটাও কিন্তু এখানে দূষণীয়। তো তোমাকে যে কোনো একটা ফলোইং ফরম্যাটে ইউনিট ফলো করতে হবে, ঠিক আছে। সো এখন আমরা কারেন্টলি নিউটন মিটার এই ইউনিটগুলো ইউজ করি। আগে প্রিভিয়াস ব্রিটিশ আমেরিকান সিস্টেমে আমরা এই পাউন্ড ফিট এই মানে এই ইউনিটগুলো ইউজ করতাম। এখন এই ইউনিটগুলো খুব কম ইউজ করা হয়। সো এই বইটা যেহেতু পুরান বই, সিঙ্গারে বই, সো সিঙ্গারে বই সম্ভবত 4th এডিশন, সো এটা অনেক আগের ভার্সন, দ্যাটস ওয়াই এখানে ম্যাক্সিমাম ইউনিটগুলো কিন্তু দেখা যাবে যে পাউন্ড ইঞ্চ ফিট এই ধরনের ইউনিটগুলো পাবা, বা ফ্লুইড মেকানিক্স এর অনেক আগের বইগুলা, সেই বইগুলাতে এই আমেরিকান ব্রিটিশ ইউনিটগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ইউজ করি, ঠিক আছে। বাট কারেন্ট ইগুলাতে আমরা মিটার, সেন্টিমিটার, তারপরে হচ্ছিল নিউটন এই ধরনের ইউনিট গুলো ব্যবহার করি। তোমরা তোমরা যদি খেয়াল করে থাকো তোমাদের
মেকানিক্সের যে বিআর জনস্টনের যে 10th এডিশন বা 11th এডিশনের যে নিউ বইগুলা, সেগুলোতে কিন্তু ইউনিটগুলা সব কারেন্ট ইউনিটের রাখা আছে, মানে অন্য আগের ইউনিটগুলা ইউজগুলা কিন্তু খুবই কম। ঠিক আছে, এটা বইয়ের ভ্যারিয়েশন ইউজ করে। আচ্ছা, আরেকটা প্রবলেম আমি একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে স্ট্রেসের একটা প্রবলেম। স্ট্রেসের প্রবলেম হচ্ছে 116 একটা প্রবলেম। এই প্রবলেমটার মধ্যে বলে দেওয়া আছে, as in the figure, a hole to be punched out of a plate having shearing strength 40 ksi। ঠিক আছে, 40 ksi। সো হচ্ছিল 40 ksi। সো এই 40 ksi ভ্যালু যদি তোমার শেয়ারিং স্ট্রেসের ভ্যালু যদি হয়, এবং কম্প্রেসিভ স্ট্রেস ইন দ্য পাঞ্চ ইজ লিমিটেড টু 50 ksi। সো কম্প্রেসিভ স্ট্রেসের ভ্যালু দেওয়া আছে, শেয়ারিং স্ট্রেসের ভ্যালু দেওয়া আছে। Compute the maximum thickness of the plate in which a hole 2.5 inches in diameter can be punched. আগে কোশ্চেনটা আমরা পড়ি। If the plate is 0.25 inch thick, determine the diameter of smallest hole that can be punched. So তুমি এখানে একটা পাঞ্চার পাইছো, মনে করো এরকম একটা পাঞ্চার, এই পাঞ্চার উপর তুমি এক্সিয়াল মানে কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করতেছো। এখানে একটা থিকনেস একটা প্লেট আছে, ঠিক আছে। এই প্লেটে তোমাকে বলা আছে যে এই পাঞ্চারের উপর কম্প্রেসিভ ফোর্স এরকম আছে, এর উপর শেয়ারিং ফোর্স এরকম আছে। শেয়ারিং ফোর্সটা তুমি কম্প্রেসিভ ফোর্স ভার্টিক্যালি অ্যাপ্লাই করতেছো, বাট শেয়ারিং ফোর্সটা এটা ইনডিউস হবে কোথায় বলো তো? শেয়ারিং ফোর্সটা কোথায় ইনডিউস হবে? শেয়ারিং ফোর্সটা তুমি প্লেটটার উপরে স্যার। প্লেটটার উপর ইনডিউস হবে। প্লেটটা যখন তুমি পাঞ্চ করতেছো, প্লেটটার মধ্যে হোল যখন ক্রিয়েট হয়ে যাচ্ছে, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার এই প্লেটের মধ্যে যে সারফেস এরিয়াটা যে থাকবে, থিকনেসের মানে থিকনেসের রেসপেক্টে যে শেয়ারিং স্ট্রেসের যে সারফেস এরিয়াটা যে থাকবে, এই সারফেস এরিয়া কিন্তু ক্রস সেকশনাল এরিয়া না। কিন্তু কেয়ারফুল, কম্প্রেসিভ স্ট্রেসের ক্ষেত্রে বা টেনসাইল স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু আমরা যে রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়াটা ইউজ করি, সেটা কিন্তু আমাদের ক্রস সেকশনাল এরিয়া। বাট শেয়ারিং ফোর্সের ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে কিন্তু ক্রস সেকশনাল এরিয়া কিন্তু অ্যাপ্লাই করি না। সেখানে আমরা কি এরিয়া ইউজ করি বলতো? সারফেস এরিয়াটা ইউজ করি। সো এই যে প্লেটটা, এই প্লেটের যে সারফেস এরিয়াটা, সেই সারফেস এরিয়াটা আমাকে স্ট্রেসের ফর্মুলা যে এরিয়ার যে মানে ইকুয়েশনটা আছে, সেখানে সারফেস এরিয়ার ইকুয়েশনটা ইউজ করতে হবে। আর কম্প্রেসিভ স্ট্রেসের যে আমাদের ফর্মুলাটা আছে, সেখানে আমরা ক্রস সেকশনাল এরিয়ার ফর্মুলাটা ইউজ করব। সো ফার্স্টে আমাদেরকে কম্পিউট দ্য ম্যাক্সিমাম থিকনেস অফ দ্য প্লেট, মানে এই প্লেটের থিকনেস বের করতে বলছে সেটা, এবং সেই প্লেটে আমাদের 2.5 ইঞ্চের একটা হোল ক্রিয়েট হয়েছে। আর পরের প্রবলেমে জাস্ট ভাইস ভার্সা বের করতে বলছে। এই প্লেটের মধ্যে, প্লেটটা হচ্ছে 0.25 ইঞ্চ থিকের একটা প্লেট আছে। ডিটারমাইন দ্য ডায়ামিটার অফ স্মলেস্ট হোল দ্যাট ক্যান বি পাঞ্চড। সো আগেরটা হচ্ছিল হোলের ডায়ামিটার দেওয়া ছিল, এটার মধ্যে হোলের ডায়ামিটার দেওয়া নেই, জাস্ট কাউন্টার তুমি বের করবা। তো ফার্স্টে হচ্ছে আমরা কি করতেছি, থিকনেসটা বের করতে যাচ্ছি। থিকনেসটা বের করতে গেলে আমরা কি করতেছি, ফার্স্টে হচ্ছিল এই কম্প্রেসিভ স্ট্রেস, যে পাঞ্চারের মধ্যে যে কম্প্রেসিভ স্ট্রেসটা যে আমরা লোড দিচ্ছি, সেটা হচ্ছিল 50। ঠিক আছে, এই 50 এবং পি এর ভ্যালুটা আমরা আননোন, রেজিস্টিং ফোর্সটা আমরা জানি না, কম্প্রেসিভ স্ট্রেসের কারণে যে কম্প্রেসিভ রেজিস্টিং ফোর্সটা যে জেনারেট হচ্ছে সেটা আমরা জানি না। এরিয়া এখানে কি ইউজ করছে দেখো, এরিয়াটা হচ্ছিল পাই ডি স্কয়ার বাই 4। ঠিক আছে, কজ এই যে কম্প্রেসিভ ফোর্সটা যে দিচ্ছ, সেটা কি হচ্ছে এই প্লেটের যে ক্রস সেকশনাল যে এরিয়াটা, এটার যে মানে এটার যে ডায়ামিটারটাকে হোল্ড করার কথা, যেটা আমরা কেস 1-এ বলছি যে 2.5 ইঞ্চ ডায়ামিটার। তার মানে এই যে এই প্লেটের যে ক্রস সেকশনাল যে এরিয়াটা আছে, সেই এরিয়া 2.5 ইঞ্চের এরিয়ার উপরে আমাদের কম্প্রেসিভ লোডটা অ্যাপ্লাই হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে ক্রস সেকশনাল এরিয়া, কম্প্রেসিভ স্ট্রেস এবং কম্প্রেসিভ লোড, এখানে আমরা কম্প্রেসিভ লোডটা বের করতেছি। ঠিক আছে, কিলো পাউন্ডসে বের করতেছি। ওকে, সো বেসড অন দ্য শেয়ারিং স্ট্রেস অফ দ্য প্লেট, এখন আমরা কি করতেছি, এই প্লেটের উপর যে শেয়ারিং স্ট্রেসটা যে অ্যাপ্লাই হচ্ছে, সেই শেয়ারিং স্ট্রেসের ফর্মুলাটা আমরা কি করতেছি, এই স্ট্রেসটা হচ্ছিল কম্প্রেসিভ স্ট্রেস সিগমা, এই স্ট্রেসটা হচ্ছিল শেয়ারিং স্ট্রেস। সো শেয়ারিং স্ট্রেস ইনটু এরিয়া ইকুয়ালস টু শেয়ারিং ফোর্স।
সো এই যে ফোর্সটা যে আমরা এখানে কম্প্রেসিভ ফোর্সটা অবভিয়াসলি কম্প্রেসিভ ফোর্স এখানে যেটা অ্যাপ্লাই হচ্ছে সেটাই কিন্তু শেয়ারিং ফোর্স আলটিমেটলি। সো এই শেয়ারিং ফোর্স কম্প্রেস শেয়ারিং স্ট্রেসের ভ্যালুটা তোমাদের দিয়ে দেওয়া আছে 40 কেএসআই দিয়ে দেওয়া আছে। আর এরিয়াটা লাগবে, এই এরিয়াটা কি, এই এরিয়াটা কিন্তু তোমাদের এই হোলটা যে পাঞ্চ করার পরে যে সারফেস এরিয়াটা তুমি ভিতরে দেখতে পারবা, সে সারফেস এরিয়াটা হচ্ছে হলো কি হচ্ছে আমাদের পাই ডিটি। ঠিক আছে, থিকনেস, টোটাল ডায়ামিটার এবং টোটাল পেরিমিটার। সো এই যে টোটাল পাই ডিটি, টোটাল যে সারফেস এরিয়া, এটা পেরিমিটার যে সারফেস এরিয়াটা আছে, সেই সারফেস এরিয়াটা আমি ক্যালকুলেট করতেছি কার জন্য, শেয়ারিং স্ট্রেসের জন্য। আর নরমাল যে কম্প্রেসিভ স্ট্রেসের জন্য আমরা কি করতেছিলাম, এটার যে ক্রস সেকশনাল এরিয়াটা সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতেছি। সো ভেরি কেয়ারফুল while calculating the compressive stress and shearing stress. shearing stress এর ক্ষেত্রে আমরা shearing stressটা obviously সারফেসে প্যারালাল অ্যাকশনে কাজ করতেছে, আর আর কম্প্রেসিভ স্ট্রেসটা সারফেসের ক্রস সেকশনাল এরিয়ার এগেইনস্টে কাজ করতেছে। সো তোমরা যখন শেয়ারিং স্ট্রেস এবং কম্প্রেসিভ স্ট্রেসের ইকুয়েশন ইউজ করবা তখন কিন্তু এই এরিয়ার ইকুয়েশনটাকে খুব কেয়ারফুলি ইউজ করতে হবে। সেটা তোমরা যখন সামনে প্রবলেমগুলো সলভ করতে যাবা, নেক্সট দিন আমরা একটা বড় একটা প্রবলেম দেখাবো, সেখানে তোমাদের শেয়ারিং স্ট্রেস, বেয়ারিং স্ট্রেস এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন থাকবে, সেখানে তোমরা এই কনসেপ্টটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, আজকে জাস্ট জিনিসটা একটু বুঝে যাও। সিমিলারলি এখানে আমাদের হচ্ছে হলো থিকনেসটা বের করতে বলছে, মানে এখানে আমাদের থিকনেসটা দিয়ে দেওয়া আছে, এই যে পাই ডিটি থিকনেসটা দিয়ে দেওয়া আছে, আমরা ডায়ামিটারটা বের করতেছি যে কত ডায়ামিটার হোল ক্রিয়েট করতেছে। সো 0.8 ইঞ্চ ডায়ামিটার একটা হোল ক্রিয়েট করতেছে। সো এই প্রবলেমটা তোমরা বাসায় একটু দেখো, দেখার পর আমরা নেক্সট ক্লাসে আমরা শেয়ারিং স্ট্রেস এবং বেয়ারিং স্ট্রেসের একটা প্রবলেম দেখবো, এবং আশা করি এই প্রবলেমটা দেখলে তোমাদের শেয়ারিং এবং বেয়ারিং স্ট্রেসের সব কনসেপ্ট আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? স্যার এই স্লাইডটা মনে হয় স্যার আমাদের দেন নাই। না, এই স্লাইডটা তো আজকে আমি দেখাচ্ছি, তো আজকে আমি দিব। ঠিক আছে, জি স্যার। ওকে ওকে ওকে, আমার ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমি মিটিংটা এখানে এন্ড করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।